ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। আজ থেকে বহু বছর আগে এই বাংলার বুকে বসবাস করতেন দোর্দণ্ড প্রতাপ এক জমিদার। শোনা যায় বিখ্যাত 12 ভূঁইয়াদের নাকি বংশধর ছিলেন তিনি। ইতিহাসের পাতায় তার নাম হয়তো স্বর্ণাক্ষরে লেখা নেই, তবুও তার জীবনকালে এমন কিছু ঘটনা ঘটে যা সাধারণ মানুষের মনে রীতিমতো ভয়ের উদ্রেক করে। এখনো আছে সেই জমিদার বাড়ি, শতাব্দী প্রাচীন রহস্য বুকে করে নিয়ে দাঁড়িয়ে। প্রেতলৌকিক চ্যানেলের আজকের নিবেদন বিশ্বরূপ সেনের কলমে অপচ্ছায়া। আজকের গল্পের শেষে আছে একটি বিশেষ চমক। তার জন্য একটা সহজ কাজ করতে হবে আপনাদের। ধৈর্য ধরে গল্পটি শুনতে হবে। শুধু শুনতে থাকুন আজকের গল্প অপচ্ছায়া। খুট করে একটা শব্দ হতেই ঘুমটা ভেঙে গেল। এমনিতেই নতুন বাড়িতে আমার ভালো ঘুম হয় না, এর ব্যতিক্রম এখানেও ঘটল না। এক ঝটকায় উঠে বসলাম। আজ সকালে সমস্ত ব্যাগপত্র নিয়েই চলে এসেছি এই ভাড়া বাড়িতে। সাথে আছে আমার ছায়াসঙ্গী ভৃত্য নকুল। শরীরটা নাকি কদিন ধরে ভালো যাচ্ছিল না ওর, তাই গত কয়েক সপ্তাহ ধরে সে ছুটি নিয়ে বাড়ি গিয়েছিল। কাল রাতেই গ্রামের বাড়ি থেকে সে ফিরেছে। আমার বারবার অনুরোধ সত্ত্বেও নকুল বাইরের বারান্দায় শুয়েছে। ওর নাকি অনেক সাহস, পাড়ার যত চোর ডাকাত ওকে ডরায়। কিন্তু এখানে যে ব্যাপারটা চোর ডাকাতের নয়, সেটা ওকে শতবার বুঝিয়েও বিফল হয়েছে। সত্যি বলতে কি, পড়শিদের মুখে এই বাড়ির খুব একটা সুনাম আমি শুনিনি। এখানে নাকি বহুকাল আগে এক বৃদ্ধা বাস করতেন, তার একমাত্র সঙ্গী রবিনের সাথে। এই রবিন আসলে যে কে, বৃদ্ধার সাথে তার কি সম্পর্ক ছিল, তার হদিশ নাকি কোথাও পাওয়া যায়নি। কিন্তু হঠাৎ একদিন তাদের মৃতদেহ নাকি পাওয়া যায় বাড়ির দক্ষিণমুখী একটা ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায়। তারপর থেকে এই বাড়িতে নাকি কেউ বেশি দিন থাকতে পারেনি। 2-3 দিনের মধ্যেই তারা পালিয়েছে তল্পি তল্পা সমেত। সেটার কারণও কেউ স্পষ্ট করে বলেনি, বা হয়তো বলতে চায়নি, ভয়ে। যাই হোক, কতকটা বাধ্য হয়েই আমার এই পোড়ো বাড়িতে আগমন। সেরকম কোনো চাকরি বাকরি ছিল না, কবিতা লিখে আর কাহা তক পেট চলে। আর এই বাড়িটি আমি অনেক সস্তায় পেয়েছিলাম, তাই আর কি। নকুলের নাম ধরে ডাকলাম 2-1 বার। নকুল, এই নকুল, নকুল। কারোর সাড়া পাওয়া গেল না। এইবার একটু ভয় পেলাম। এই বিদেশ বিভুঁইয়ে এরকম অভিশপ্ত এক বাড়িতে সম্পূর্ণ অসহায় মনে হলো আমার। চুপ করে বসে রইলাম কিছুক্ষণ। তখনই চোখে পড়ল ছায়াটা। আমার ঠিক সামনের দেওয়ালে ফুটে উঠেছে একটা অস্পষ্ট প্রতিবিম্ব। ঘরের মৃদু আলোতে সেটা কেঁপে কেঁপে উঠছে বারবার। বুকটা ধড়াস করে উঠল। হ্যারিকেনের সামনে তো সেরকম কিছু রাখা নেই যাতে ওরকম ছায়া হয়। তাহলে কি এসব কোনো অলৌকিক কাণ্ড? খুব ভয় পেলাম। বিছানা ছেড়ে উঠতে পারছি না, হাত পা ঠান্ডা, অসাড়। বেশ কিছুক্ষণ চলল আলো ছায়ার খেলা। মনে হলো ছায়াটা একটা মহিলার, আবার কখনো মনে হলো ছায়াটা একটা নয়, অনেকগুলো। হঠাৎ
খাটের পাশের জানালাটা শব্দ করে খুলে গেল, আর একরাশ শীতল বাতাস ভেসে এলো ঘরে। অবাক হয়ে দেখি ছায়ার কোনো অস্তিত্বই আর নেই, সব ভোঁভা। এ কি ভোজবাজি নাকি? এবার উঠতে পারলাম বিছানা থেকে। এক পা দু পা করে এগিয়ে গেলাম দরজার দিকে, আগলটা খুলে বাইরে এলাম। নিশ্ছিদ্র অন্ধকার আর কুয়াশায় মাখামাখি চারিদিক। দরজার বাইরে যে কেরোসিন লম্ফটা নকুল রেখেছিল সেটা এখন নিভু নিভু। তার মরা আলোতে যতদূর দেখা যায় তাতে সন্দেহজনক তো কিছু দেখলাম না। অবাক কাণ্ড এই যে নকুলের কোনো পাত্তা নেই। ওর তো এইখানেই শোয়ার কথা, গেল কোথায়? এত বড় দালান বাড়ি, সারি সারি ঘর, প্রতিটার দরজার ভেতরে অন্ধকার ছাড়াও কি কোনো রহস্য লুকিয়ে আছে? আবার সেই অজানা ভয় আমায় ঘিরে ধরল। অজান্তেই আমি কি কোনো বিপদ ডেকে আনছি? সহসা পাশের কোনো একটা ঘরের মধ্যে থেকে একটা ঝনঝন শব্দ ভেসে এলো, যেন কিছু একটা ভেঙে পড়ল। সাথে সাথেই ভেসে এলো একটা চাপা গোঙানির শব্দ। তারপর সব চুপ। দাদা বাবু, আজকে উঠলাম ভয়। ও নকুল। দেখি আমার ঠিক পিছনে একটা লাঠি হাতে দাঁড়িয়ে এসে, এত রাতে কেন বাইরে বেরিয়েছেন? চোর ডাকাতের ভয় নেই? যান, ঘরে গিয়ে শুয়ে পড়ুন। কিছু দরকার হলে অবশ্যই জানাবেন। শেষের কথাগুলো যেন একটু আদেশের সুরেই বলল সে। অগত্যা আমিও কথা না বাড়িয়ে ঘরে গিয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙল বৃষ্টির রিমঝিম শব্দে। রাতে ভালো ঘুম হয়নি। চোখ মুছতে মুছতে বাইরে এলাম। দেখলাম রান্নাঘর থেকে খুটখাট আওয়াজ আসছে। নকুলটা মনে হয় সকাল থেকেই রান্নাবান্নার কাজে ব্যস্ত। একটু পর সে এসে আমায় গরম গরম চা আর লুচি তরকারি দিয়ে গেল, আর বলে গেল সে বাইরে যাচ্ছে, আসতে দেরি হবে। আরে, বাইরে যে বৃষ্টি হচ্ছে, কোথায় যাবি এখন? আমি জিজ্ঞেস করলাম। হাসতে হাসতে সে বলল, দুপুরে খাবেন না? চাল ডাল কিছুই যে নেই, তাছাড়া আর কিছু দরকারি জিনিসও কিনতে হবে। নিন নিন, 50 টাকা ছাড়ুন তো। ঠিকই তো, নিজের নির্বুদ্ধিতায় একটু রাগই হলো। একটু পর নকুল বেরিয়ে গেলে আমি একটু বাড়ির আশপাশটা ঘুরে দেখতে লাগলাম। পেল্লায় সব সেকেলে দরজা, রাজকীয় শিল্পকলার নিপুণ কারুকার্য। তবে সব কটাতেই বড় বড় তালা ঝুলছে। ধরিবাজ বাড়িওয়ালা আমাকে শুধু দুটো ঘর আর রসুইয়ের চাবি দিয়েছে। তাই বন্ধ দরজার ভেতরে যে কী রহস্য লুকিয়ে আছে তা জানার উপায় আর অধিকার কোনোটাই আমার নেই। কেউ আছেন বাড়িতে? হঠাৎ পিছন থেকে কারোর ডাকে ফিরে তাকালাম। এক প্রৌঢ় ভদ্রলোক বাড়ির সদর দরজা দিয়ে ঢুকে এসছেন দালানে, আর আমার দিকেই তাকিয়ে আছে। মুখে একটা হাসি লেগে রয়েছে। অনধিকার প্রবেশ মাফ করবেন দয়া করে। আপনাকে কাল দেখলাম নিরুর রিকশায়। শুনলাম আপনি এখানে উঠেছেন। আপনার সাথে গল্প করার লোক সামলাতে পারলাম না। আমাকে চুপ থাকতে দেখে তিনি আবার বলে উঠলেন, আহা, ভয় পাবেন না, চোর ডাকাত নই। অধমের নাম সুবল দাস, কাছেই থাকি। আসতে পারি ভেতরে? ড্রয়িং রুমের এক কোণে আমরা বসেছিলাম। সুবলবাবুর দেখছি ধূমপানের খুব শখ। একটা সুখ টান দিয়ে আমার দিকে তাকিয়ে বললেন,
এই যে ভগ্নপ্রায় বাড়ি দেখছেন, আজ থেকে 200 বছর আগে এখানেই ছিল রঘুনাথপুর জমিদার বাড়ি। আজ যে ঘরগুলো তালাবন্ধ, যে রসুই চুপচাপ, যে দালান শুধু নিস্তব্ধতার প্রতীকী, সেখানেই একদিন রাজ করত এখানকার দোর্দণ্ড প্রতাপ জমিদার বল্লাল রায়। তারপর হঠাৎ কোনো অজানা কারণে তারা ছেড়ে চলে গেল এই বাড়ি, এই জমিজমা। পড়ে রইল শুধু ওই বুড়ি আর রবিন। এই রবিন যে কে তা আমারও জানা নেই। তারপর একদিন তাদেরও ঝুলন্ত মৃতদেহ পাওয়া গেল ওই ঘরটা থেকে। বলে সুবলবাবু দোতলায় একটা ঘরের দিকে অঙ্গুলি নির্দেশ করলেন। সিগারেটে আরেকটা টান দিয়ে বললেন, আপনি এ বাড়িতে আসার আগে কিছু শোনেননি? আমি বললাম, বেশি কিছু না, তবে এ বাড়িতে যে কারুর রাত্রিবাসী সুখকর হয়নি সেটা শুনেছি। সুবলবাবু কিছু একটা বলতে গিয়েও চুপ করে গেলেন আর তৎক্ষণাৎ উঠে পড়লেন চেয়ার ছেড়ে। এ বাবা, বাজার যেতে হতো, একদম ভুলে গেছিলাম, আজ আমি উঠি। সদর দরজা দিয়ে বেরোতে গিয়েও একবার পিছনে তাকালেন সুবলবাবু। মুচকি হেসে বলে উঠলেন, কিছু রহস্য উন্মোচন না হওয়াই ভালো, কি বলেন? কোনো সদুত্তর না পেয়ে আমি ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলাম শুধু। বিকেল হয়েছে, নকুল ফিরেছে অনেকক্ষণ হলো। আজ দুপুরে ভরপেট খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। কালকের রাতের স্মৃতি আমায় তাড়া করে বেড়াচ্ছিল সকাল থেকেই। বাইরের বাগানে বসে তামাক সেবন করছিলাম। সূর্য তখন পশ্চিম আকাশে ঢলে পড়েছে। গোধূলির রাঙা আলো রাজবাড়ির ওপর এসে পড়ে সেটাকে আরও বিভীষিকাময় করে তুলেছে। দূরে কোথাও সন্ধ্যা আরতি শুরু হলো বোধহয়। আমি আস্তে আস্তে উঠে পড়লাম বেঞ্চি ছেড়ে। বাগানের মেঠো পথ দিয়ে আনমনে হাঁটছিলাম। কোনো এক রাতচড়া পাখি একই সুরে ডেকে চলেছে অনেকক্ষণ ধরে। আমার জন্য নির্দিষ্ট ঘরটি এখান থেকে দেখা যাচ্ছে। সবটাই এখন অন্ধকারের একটা কালো চাদরে ঢাকা। তবুও যেন মনে হলো কেউ একজন ওই ঘরের দরজার ঠিক পাশে দণ্ডায়মান। তবে সেটা কোনো নিরেট মানুষ নয়, একটা ছায়ামূর্তি বিশেষ। আবার সেই দারুণ ভয় আমাকে পেয়ে বসল। তারপর ভাবলাম, ধুস, সব মনের ভুল ছাড়া আর কিছু নয়, খালি মস্তিষ্ক শয়তানের বাস। ঘরে গিয়ে নতুন কবিতাটা নিয়ে বসে যাবে। হতচ্ছাড়া নকুলটা লম্ফগুলো জ্বালায়নি কেন? রেগে মেগে বাড়ির সদর দরজার দিকে এগোতেই সহসা কানে এলো সানাইয়ের শব্দ। খুব চাপা কিন্তু স্পষ্ট। তারপর একে একে বেজে উঠল এসরাজ, তানপুরা, তবলা। আশেপাশে কি কোনো বিবাহ অনুষ্ঠান হচ্ছে? কিন্তু কেন জানি না মনে হলো আওয়াজটা আমার বাড়ির দোতলার কোনো ঘর থেকে আসছে। নকুলকে ডাকবো নাকি? না থাক, ব্যাপারটা আমি আগে দেখিনি। ধীর পায়ে উঠতে লাগলাম উপরে। হাতে 2 সেলের টর্চ আছে, কিন্তু তার আলো বড়ই ক্ষীণ। এই অন্ধকারের সমুদ্রে এক চিলতে বালু রাশির মতো। মনে হলো আওয়াজটা দক্ষিণমুখী ঘরটা থেকে আসছে। ঘরের দরজা দেখছি এখন খোলা। ভেতর থেকে একরত্তি আলো দরজার ফাঁক দিয়ে বাইরের বারান্দায় এসে পড়েছে। তাহলে কি আমার অজান্তেই কিছু অসৎ লোক এখানে স্মাগলিং এর কাজ চালাচ্ছে? দরজা দিয়ে উকি মারলাম ভেতরে।
অদ্ভুত এক মেহফিল বসেছে সেখানে, এক রাজকীয় আসর। গায়ক, বাদক, নর্তকী সকলে আছেন সেখানে, তবে কেউই যেন নিরেট মানুষ নয়, এক একটা ছায়ামূর্তি। আর সেখান থেকেই ভেসে আসছে নাম না জানা সব বাদ্যযন্ত্রের শব্দ। হঠাৎ কে যেন কানের সামনে আমায় ফিস ফিস করে কিছু বলল, আর ঘটনার আকস্মিকতায় ভয়ে চেঁচিয়ে উঠে ঘরের মেঝেতে হুমড়ে খেয়ে পড়লাম। আহ! তখনই থেমে গেল গান, আর সাথে সাথেই সব কটা ছায়া যেন একসাথে গায়েব হয়ে গেল। ঘর হয়ে গেল ঘুরঘুরটি অন্ধকার। তারপরে আমাকে অবাক করে দিয়ে দরজা বন্ধ হয়ে গেল। আমি এখন আটক এই অভিশপ্ত ঘরে। কিং কর্তব্য বিমূঢ় হয়ে দরজায় ঠেলা মারলাম। নকুল, নকুল, নকুল খোল, নকুল। নকুলের নাম ধরে চিৎকার করলাম, কিন্তু কোনো ফল হলো না। আমার চিৎকার এই পাথরের দেওয়ালে প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো আমারই কাছে। হঠাৎ টর্চটাও নিভে গেল, আর সাথে সাথেই আবার জ্বলে উঠল সেই অপার্থিব রক্তাভ আলো। সেই মৃদু আলোতে দেখলাম ঘরটার চার দেওয়ালে বড় বড় সেকেলে আয়না। এগুলো তো আগে চোখে পড়েনি। অবাক হলাম, এগিয়ে গেলাম আয়নাগুলোর দিকে। নিজের কাঁপা কাঁপা প্রতিবিম্ব দেখে নিজেরই ভয় লাগছে। আরে, প্রতিবিম্বটা যেন ঠিক আমার নয়। আমি আছি, কিন্তু আমার পোশাক আশাক যেন কোনো পুরনো ধাঁচের, ধুতি পাঞ্জাবি পরা কেতা দুরস্ত কোনো এক বাবুর মতো। এসব কি ভ্রম? তখনই লক্ষ্য করলাম আমার প্রতিবিম্ব ঠিক পাশেই আর একটা প্রতিবিম্ব দেখা যাচ্ছে, খুব অস্পষ্ট, শুধু যেন একটা মহিলার প্রতিকৃতি। সে মূর্তি হাতছানি দিয়ে যেন আমায় ডাকলো, আর সাথে সাথেই রক্ত জল করা হাসি হেসে উঠল। প্রচন্ড আকর্ষণে আমি যেন আয়নার আরো কাছে এগিয়ে যেতে থাকলাম। ঠিক তখনই কে যেন পিছন থেকে আমায় জাপটে ধরল। প্রচন্ড আতঙ্কে আমি চিৎকার করে উঠলাম, আহ আহ! দাদা বাবু, আমি নকুল, কি করছেন কি? আর একটু হলে জানলা দিয়ে নিচে পড়ে যেতেন। তাই তো, আমি তো একটা গরাদ ভাঙা জানলার একদম ধারে দাঁড়িয়ে আছি। নিজের অজান্তেই সারা শরীর কেঁপে উঠল। আরে, আয়নাগুলো গেল কই? সেই অলৌকিক ছায়ামূর্তি আর সেই রক্তাভ আলো, কিছুই আর নেই সেখানে। একটা শতাব্দী প্রাচীন ভগ্নপ্রায় ঘরে দাঁড়িয়ে আছি আমরা দুজন। বেরিয়ে এলাম সেই ঘর থেকে। নকুল আমায় নিজের ঘরে বসিয়ে দিয়ে গেল, আর বারবার নিষেধ করে গেল তাকে না জানিয়ে যেন আমি কোথাও না যাই। রাতের খাবার শেষ করে খাটের ওপর বসেছিলাম চুপ করে। কালই এই বাড়ি পরিত্যাগ করে চলে যাব, যেদিকে দু চোখ যায়। না হলে বেঘরে আমাদের তরতাজা দুটো প্রাণ চলে যাবে। এই ভৌতিক পরিবেশে আর এক মুহূর্ত থাকা আমার পক্ষে সম্ভব নয়। খুট করে একটা শব্দ হতেই চমকে পিছনে তাকালাম। দেখি নকুল কখন নিঃশব্দে আমার পিছনে এসে দাঁড়িয়েছে, তার হাতে একটা কাগজের টুকরো। বাবু, এই চিঠিটা পেলাম এই রসুই ঘরের মিক্সের থেকে। ভাবলাম আপনার কোনো কাজে লাগতে পারে, তাই আর কি। অবাক হয়ে তার হাত থেকে চিঠিখানি নিলাম। হ্যান্ডমেড কাগজে খাগের কলম দিয়ে কাঁপা কাঁপা হাতে লেখা। কোনো মাতা
তার পুত্রের উদ্দেশ্যে লিখেছেন, স্নেহের বাবা সোনা, রবিনের একটা ছোট ত্রুটির খেসারত আমাকে দিতে হইতেছে। সে আবার ফিরে আসিছে। আমরা হয়তো আর বেশি দিন বাঁচিব না। আমাদের শত চেষ্টা বিফলে গেল। এই বিপদের সহিত যুদ্ধ করিবার ক্ষমতা হে বুড়ির নাই। তবে এখনো সে সম্পূর্ণ মুক্ত হয় নাই। ছায়ারূপী তাহার শরীর মন্ত্রফলে এখনো একটা সীসাতে বন্দী, কিন্তু তাহার অসীম শক্তির প্রভাব ভয়াল। এ বাড়ির প্রতিটা কোণে যেন তাহার আগমনের অশুভ আর্তনাদ শুনতে পাইতেছি আমরা সর্বক্ষণ। তুমি তুমি পারিলে চলে আসিও বাবা, একবার শেষবারের মতো মায়ের আশীর্বাদ নিয়ে যেও। আমার ভালোবাসা নিও। ইতি, মাতা। কি লেখা আছে বাবু? কিছু দরকারি? কোনো গুপ্তধনের খোঁজ আছে নাকি এতে? নকুল চাপা গলায় বলে উঠল। ধমকের সুরে আমি বললাম, না, ওসব কিছু নেই। যা যা নিজের কাজ কর, আর আমায় জলটা ভরে দিয়ে যাস। আমার দিকে একবার সন্দিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে সে বিদায় নিল। অদ্ভুত চরিত্র এই ছেলেটির। যাক, কবিতাটা নয় কাল সকাল থেকে শুরু করা যাবে। মামা বাড়ি ফিরে লিখবক্ষণ। আজ খুব ক্লান্ত লাগছে, শুয়ে পড়ি। ঘুমটা হঠাৎ ভেঙে গেল। বাইরে কিছু একটা অদ্ভুত শব্দ হচ্ছে। মনে হচ্ছে কোথাও পুজো হচ্ছে। মাঝে মাঝে মৃদু ঘণ্টা ধ্বনিও শোনা যাচ্ছে। বাইরে গিয়ে কি একবার ব্যাপারটা দেখা উচিত? না থাক, একটা মাত্র রাত কোনো মতে কাটিয়ে দিই। ঘরের লম্ফটা একটু বাড়িয়ে দিয়ে যেই না শুতে যাচ্ছি, ঠিক তখনই দরজায় ধীরে ধীরে কড়াঘাত হলো। কেউ যেন খুব দ্বিধায় দরজা ধাক্কাচ্ছে। মনের সাহস জড়ো করে দরজা খুলে দিলাম। নকুল। আমি কিছু বলার আগেই নকুল বলে উঠল, শুনতে পাচ্ছেন দাদাবাবু? পাশের ঘরটা থেকে একটানা মন্ত্র পড়ার আওয়াজ আসছে। মনে হচ্ছে কোনো অসৎ লোক এই বাড়িটাকে নিজেদের কুকর্মের আস্তানা করে তুলেছে। আজ এর একটা বিহিত করেই ছাড়বো। আপনি আলোটা নিয়ে বাইরে দাঁড়ান তো একটু, আমি গিয়ে দেখছি। আমার শত বারণ সত্ত্বেও নকুল একটা লাঠি নিয়ে তালা ভেঙে ভেতরে ঢুকল। আর পরক্ষণেই শোনা গেল তার আর্ত চিৎকার, সঙ্গে কারো একটা চাপা হাসি। আমি দৌড়ে ঢুকলাম ঘরে, আর সাথে সাথে আমার সারা শরীর ভয়ে পাথর হয়ে গেল। ঘরের কড়িকাঠ থেকে ঝুলছে নকুলের প্রাণহীন দেহ। চোখ দুটো ভয়ে ঠিকরে বেরিয়ে এসছে বাইরে। প্রচন্ড ভয়ে দৌড়ে বেরিয়ে গেলাম সে ঘর থেকে। এই দৃশ্য ভয়ানক, বেশিক্ষণ দেখা যায় না। আমাকে পালাতে হবে, না হলে অর্ধ রাত্রি হবে আমার কাল রাত্রি। চিঠিটা সাথে নেব বলে একবার ঘরে ঢুকলাম। বিছানার ওপর সযত্নে রাখা সেটা, কিন্তু কাছে যেতেই কোথা থেকে একটা কালো হাত এসে চিঠিটাকে ছোঁ মেরে নিয়ে কোথায় অদৃশ্য হয়ে গেল। হতভম্বের মতো কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। তখনই দেওয়ালে ভেসে উঠল আবার সেই ছায়া। এবার যেন আরো বেশি স্পষ্ট, আরো জীবন্ত। অতি দীর্ঘ সেই মূর্তির দুই হাত যেন আমাকে লক্ষ্য করেই এগিয়ে এলো। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। জ্ঞান হারিয়ে পড়ে গেলাম মেঝেতে। কিন্তু জ্ঞান হারানোর পূর্ব মুহূর্তে যেন শুনতে পেলাম বেশ কিছু চঞ্চল পদশব্দ। তারপর আর কিছু মনে নেই।
চোখ খুলল যখন, তখন আমি একটা চৌকিতে শুয়ে, পাশে বাতাস করছেন সুবল বাবু। দাদা, এখন কেমন লাগছে? আপনাকে তো আগের দিনই একটা আভাস দিয়েছিলাম, ও বাড়ি অশুভ। এখনো অবধি যে কটা পরিবার সেখানে থাকতে এসেছে, কেউই সুস্থভাবে সেখান থেকে ফিরে যেতে পারেনি। লোকে বলে কোনো এক শয়তান প্রেতের বাস ওখানে। আমিও ওদিক বিশেষ পা মারাই না, আপনাকে শুধুমাত্র সাবধান করতে গেছিলাম ওই দিন। তবে যাই হোক, আপনার ভাগ্য ভালো, সঠিক সময়ে আমি এসে পড়েছিলাম, তাই বহাল তবিয়তে বেঁচে ফিরেছেন। নিন নিন, দুধটুকু খেয়ে নিন, শরীর চাঙ্গা হয়ে যাবে। আমি বলে উঠলাম, ভুল বললেন দাদা, আমার অনুগত ভৃত্যকে আমি বাঁচাতে পারিনি। সেই অভিশপ্ত অট্টালিকা ওকে গ্রাস করেছে। দক্ষিণমুখী একটা ঘরে তার মৃতদেহ এখনো হয়তো। বাকিটা বলার শক্তি আমার ছিল না। সুবলবাবু বললেন, চিন্তা করবেন না, আমি পুলিশে খবর দিয়ে দিচ্ছি। আপনি বরং একটু রেস্ট নিন। ভারাক্রান্ত মনে সেদিনই ফিরে এসেছিলাম মামার বাড়িতে। আপাতত যতদিন না নতুন বাড়ি জোটে। নকুলের পরিবারকে শোক জ্ঞাপন করে একটা চিঠি লিখলাম। তবে ধাক্কাটা খেলাম চিঠির উত্তরটা পেয়ে। নকুলের নিজের হাতে লেখা। সে নাকি ভীষণ জ্বরে ভুগছিল, তাই আমার সাথে সে যেতেই পারেনি। এই জন্যে সে অনেকবার চিঠি লিখেছিল আমায়, কিন্তু কোনো প্রত্যুত্তর পায়নি। সে এও লিখেছে যে আমার সাথে আসতে না পারায় সে বড়ই দুঃখিত। তারপর একদিন দৈনিক পত্রিকাতে আপনাদের এজেন্সির অ্যাড দেখে এখানে আসা। আসলে অন্য বাড়ি কেনার মতো সামর্থ্য আমার আর নেই। বুঝতেই পারছেন আমার আর্থিক অবস্থাটা খুব একটা ভালো নয়। কি বিনোদবাবু, কেসটা নেবেন তো? মানে বেশ ইন্টারেস্টিং না, কি বলেন? এতক্ষণ চুপ করে শুনছিল বিনোদ তার ক্লায়েন্ট শুভদীপ বাবুর কাহিনী। এবার মুখ তুলে শুধু একটু হুঁ বলল, তারপর বলল, কেস নেওয়ার আগে কিছু ইনফরমেশন আমার লাগবে, তারপর আমি ভেবে দেখছি আপনাকে আমি ফোন মারফত কনফার্মেশন দিয়ে দেবো। সাথে সাথে হেমন্ত বলে উঠল, আরে চাচা, কেসটা আমরা নিচ্ছি, তবে অ্যাডভান্স 10 লাগবে, সাথে ট্রেনের টিকিট। বাকিটা আমাদের উপর ছেড়ে দিন। ভূত আমার পুত, পেতনি আমার ঝি, বিনোদ হেমন্ত সাথে থাকলে ভূত পড়বে আপনার কি? শুনছিলেন প্রেতলৌকিক চ্যানেলের এবারের নিবেদন অপচ্ছায়া। গল্পটির বিভিন্ন চরিত্রে ছিলেন বিশ্বরূপ, সুতৃষ্ণা, অর্ণব, অভিরূপ আর অর্পণ। গল্পটি কেমন লাগলো আমাদের জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। এবার চমকের পালা। সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীর নাম তো সবাই শুনেছেন, কিন্তু প্রেতান্বেষী ব্যাপারটা কি কখনো শুনেছেন? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আজ থেকে আমাদের চ্যানেলে শুরু হলো একটি সম্পূর্ণ নতুন সিরিজ। প্রেতান্বেষী বিনোদ আর হেমন্ত এবার থেকে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াবে ভয়ঙ্কর সব ভূতেদের বিনাশ করতে। সাথে থাকবেন আপনারা, আর থাকবো আমরা। আজকের মতো এইটুকুই। আমি সুতৃষ্ণা। সাথে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।